গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের মারধর প্রতিবাদে বিকেলে সব ক্যাম্পাসে বিক্ষোভ, ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলছে চট্টগ্রামের ভোটারদের। শিক্ষা সনদ বা বৈধ কাগজ নিয়ে দিতে হবে জাতীয় পরিচয়পত্র। সেবার মানের প্রশ্ন, ঘুষ ছাড়া সেবা মেলে না বরগুনা সাব রেজিস্ট্রি অফিসে। ঘুষ দিয়েও ঘুরতে হয় মাসের পর মাস, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। ঝিনাইদহে নদীর জায়গা দখলে নিয়ে গড়ে উঠছে ঘরবাড়ি, দোকানপাট। খননের অভাবে অস্তিত্ব সংকটে 14টি নদী, নীরব কর্তৃপক্ষ। J.D. Vance for the office of Vice President of the United States of America. এবং ট্রাম্পকে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা, ভাইস প্রেসিডেন্ট ওহাইও অঙ্গরাজ্যের সিনেটে J.D. Vance। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। গভীর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। এদিকে কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনকারীরা। সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গভীর রাতে হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত 1:40 এ হামলা হয়। এতে অংশ নেয় বহিরাগত সহ ছাত্রলীগের 1.5 শতাধিক নেতাকর্মী। হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যা 6:30 থেকে রাত 10:30 পর্যন্ত অবরোধ করে বরিশাল পটুয়াখালী মহাসড়ক। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে তারা। আন্দোলনে হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন শিক্ষার্থীরা। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। নিজেদের অধিকারের জন্য লড়াইটা করতেছি, শুরু থেকে করতেছি, এখনো করতেছি। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের দৃশ্য এক, ফলে এই হামলার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে সারা বাংলাদেশে সর্বাত্মক অবরোধের ঘোষণা হয়েছে, তারই অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় মাঠে দাঁড়িয়েছি। এদিকে কোটা সংস্কারের দাবিতে আজ থেকে ক্লাস বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার রাতে কোটা সংস্কারের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে সোমবার দিনব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হলেও মধ্যরাতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের ওপর হামলা ও হলের কক্ষ ভাঙচুরের প্রতিবাদে দুপুর 1:30টায় বিক্ষোভ সমাবেশে ঘোষণা দেন ছাত্রলীগ সভাপতি। এদিকে হামলার প্রতিবাদে বিকেল 3টায় দেশের সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত রাজপথ। সোমবার রাজু ভাস্কর্যের পাদদেশে পাল্টাপাল্টি সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগের মাঝে চলে দফায় দফায় সংঘর্ষ। দিনব্যাপী চলা সংঘর্ষে প্রায় 1000 খানেক শিক্ষার্থী আহত হয় বলে দাবি দুপক্ষের। সংঘর্ষ শেষ হলেও রাতভর থমথমে পরিস্থিতি বিরাজ করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। ছোট ছোট মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে টিএসসি প্রাঙ্গণ। আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের প্রায় 500 নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। তাদের আন্দোলন সুপার ফ্লপ হওয়ার কারণে বিষয়টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য আজকে বাংলাদেশ ছাত্রলীগ নেতাকর্মীদের উপর তারা হামলা চালিয়েছে। সারাদিনের ঘটনাযোগ্য যদি আমরা বলি, বাংলাদেশ ছাত্রলীগ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে, 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি দিনের কর্মসূচি শেষ হলেও রাতে তাদের উপর হামলার চেষ্টা করে ছাত্রলীগ। এ সময় মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। এর সামনে যেহেতু আমরা একটি যৌক্তিক এবং ন্যায্য দাবি নিয়ে লড়ছি, এর সামনে যেই আসুক না কেন আমরা বিশ্বাস করি তাদেরকে আমরা জ্বালিয়ে ভস্ম করে দিতে পারি। আগামীকালকে শুধু না, আগামীর যে কোনো দিনে যদি এরকম অন্যায়ভাবে আমাদের উপরে হাত দেওয়ার চেষ্টা করা হয়, আমরা আজকে ঘোষণা দিচ্ছি আজকের পর থেকে আমরা প্রস্তুত থাকব তাদেরকে ফু মেরে উড়িয়ে দেওয়ার জন্য। রাতভর ঢাকা মেডিকেল কলেজ ও টিএসসি এলাকা জুড়ে সতর্ক অবস্থানে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।
সোমবার দিনভর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের এই সংঘর্ষ চলে সন্ধ্যা পর্যন্ত। ছাত্রলীগের দাবি, বহিরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিভিন্ন স্থাপনায় হামলা করায় তাদের প্রতিহত করা হয়। মাজহারুল ইসলামের রিপোর্ট। এই চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উত্তরপাড়া এলাকার। বিজয় ৭১ আবাসিক হলের কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, পরিণত হয় রণক্ষেত্রে। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ডাকে কোটা সংস্কার আন্দোলন। অন্যদিকে কোটা সংস্কারের নামে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ক্যাম্পাসে অবস্থান নেয় ছাত্রলীগ। এর এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। বেলা ৩টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে কয়েক ঘন্টা ধরে। এ সময় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। কয়েক ঘন্টা ধরে চলা এই সংঘর্ষ কিছুটা থেমে আসে কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা আহত সহপাঠীদের নিয়ে ঢাকা মেডিকেলে গেলে। কিন্তু বিকেল ৫টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা ঢাকা মেডিকেল ও কার্জন হলের দিকে অবস্থান নিলে ফের সংঘর্ষ বাধে। এ সময় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ঢাকা মেডিকেলের ভেতরে নিয়ে যায় ছাত্রলীগ। এখানেও ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এই ঘটনার জন্য বহিরাগত শিক্ষার্থীদের দায়ী করে। এখানে কোনো সংঘর্ষ হচ্ছে না, এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় বিভিন্ন লোকজন হামলা করেছে। নেতাকর্মীরা, দেশের সচেতন তরুণ সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষায় এগিয়ে এসেছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজাকারের হাত থেকে রক্ষা করতে হবে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছেন শতাধিক। আহতদের মধ্যে রয়েছেন নারী শিক্ষার্থীরাও। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আহতদের। এই হামলার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করেন শিক্ষার্থীরা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে দুপক্ষের আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। আহতদের মধ্যে রয়েছেন নারী শিক্ষার্থীরাও। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সংঘর্ষে তাদের উপর হামলার বর্ণনা দেন আহত শিক্ষার্থীরা। এ সময় বিনা উস্কানিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের উপর দোষ চাপান তারা। ছাত্রলীগের বাহিনী আমাদের উপর হামলা করছে, আমাদের অনেক ভাই আহত, অনেক ভাইয়ের মাথা থেকে রক্ত ঝরছে, পিছন দিক থেকে দাওয়া করছে আর ইট পাটকেল লাঠি সোটা দিয়ে যা আছে আমাদের পিছন দিক থেকে। আমাদের অনেক মেয়েরাও ছিল পিছনে, এমন ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা দেখতে কি অবস্থা। অনেকেই এখন পর্যন্ত চিকিৎসা পায়নি, যে আপনারা দেখতেছেন সে হাঁটাহাঁটি করছে, পরে অনেকের চিকিৎসা না পায় অন্য হসপিটালে গেছে শেষ পর্যন্ত। এই হলো পরিস্থিতি। আমাদেরকে ভয় দেখানোর জন্য, আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য, দমন করার জন্য তারা খুবই পরিকল্পিতভাবে এই আন্দোলনটা করছে এবং ত্রাস সৃষ্টি করছে। আমরা রক্ত দিছি, আমরা প্রয়োজন হলে জীবন দিব, তারপর হলো আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো। এ ঘটনায় আহত হন ছাত্রলীগেরও কয়েকজন নেতাকর্মী। আমাদের প্রায় বিভিন্নভাবে ছোটখাটো বড় সবকিছু মিলে প্রায় 10-15 জন নেতাকর্মী আহত হয়েছে। সেই জায়গা থেকে আবার আমাদের ঢাকা মেডিকেলে গিয়ে এখন যাই দেখতে পারবেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারে দেখবেন যে আমার ছোট ভাই হলের প্রার্থী যারা আছে এখন তারা প্রায় 2 জন এখনো মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছিল সাধারণ শিক্ষার্থীরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত জাতীয় পরিচয়পত্র নিয়ে দীর্ঘদিনের জটিল প্রক্রিয়া থেকে মুক্তি মিলছে চট্টগ্রাম অঞ্চলের ভোটারদের। রোহিঙ্গাদের ঠেকাতে চট্টগ্রাম অঞ্চলে ভোটার তালিকা হালনাগাদ ও জাতীয় পরিচয়পত্র সেবা স্থগিত ছিল 7 বছর। এবার সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সহজে চট্টগ্রাম অঞ্চলের প্রকৃত নাগরিকরা সেবা পাবেন। তবে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, চারদিকে দুর্নীতির মহোৎসবের এই সময় সেবাটি দুর্নীতিমুক্ত থাকবে কিনা সে প্রশ্ন রয়ে যায়। নূপুর মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2017 সালে 10 লাখ রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়। 3 দশক মিলিয়ে তাদের সংখ্যা 22 লাখেরও বেশি। শুধু কক্সবাজারেই নয়, রোহিঙ্গারা ছড়িয়েছে চট্টগ্রাম জুড়ে। তারা সমতলে ছড়িয়ে পড়ায় এনআইডি সেবা কার্যক্রমে পড়তে হয় জটিলতায়।
এই শরণার্থী জনগোষ্ঠী যেন এদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য 2019 সালে চট্টগ্রাম অঞ্চলে 32টি উপজেলা ও থানাকে বিশেষ এলাকা ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে বিপাকে পড়েন প্রকৃত ভোটাররা। এবার সেই তিক্ততা থেকে মুক্তি দিতে সহজ হচ্ছে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা। নতুন নীতিমালা অনুযায়ী চট্টগ্রাম অঞ্চলে যে নাগরিকের একাডেমিক সনদ বা বৈধ কাগজপত্র আছে কেবল তাদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। তবে সন্দেহভাজন রোহিঙ্গাদের আবেদন পড়লে সেগুলো বিশেষ কমিটিতে যাবে। এই প্রস্তাব যদি কমিশন মেনে নেয় সেক্ষেত্রে আমরা এটা পরিপত্র আকারে জারি করব এবং আমাদের যে বিশেষ এলাকায় যারা আমাদের বাংলাদেশি নাগরিক আছে, যারা মানে বাংলাদেশেই পড়াশোনা করেছে, বাংলাদেশেই তারা মানে বংশ পরম্পরায় বাস করছে, তাদের এনআইডি পাওয়াটা সহজতর হবে। বিশেষজ্ঞরা সহজেই সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন। এখন এটা নির্ভর করবে নির্বাচন কমিশনের আন্তরিকতা। দুর্ভাগ্যবশত আমাদের সারা বাংলাদেশে এখন দুর্নীতির মহোৎসব চলছে। অনেকের আশঙ্কা যে এনআইডি সেবা তো দুর্নীতি ঢুকে গিয়েছে, যে বিভিন্ন স্বার্থান্বেষী মহল অর্থের বিনিময়ে কিংবা স্বার্থের বিনিময়ে তারা রোহিঙ্গাদেরকে এই এনআইডি প্রদান করছে, তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করছে। নির্বাচন কমিশন বলছে গেল কয়েক বছরে চট্টগ্রাম অঞ্চলের নাগরিকদের ভোগান্তির কোনো সীমা নেই। তবে শিক্ষা সনদ বা বৈধ কাগজের ভিত্তিতে এই সেবা দেওয়া হলে হাঁপ ছেড়ে বাঁচবেন চট্টগ্রামবাসী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকাল আরো থাকছে। প্রতিবেশীর মামলায় চরম বিপাকে কুষ্টিয়ার স্কুল শিক্ষক, খেটেছেন জেল, হারিয়েছেন চাকরি, সব সাজানো বলছেন স্থানীয়রা। ঘুষ ছাড়া সেবা মেলে না বরগুনার সাব রেজিস্ট্রি অফিসে, আবার ঘুষ দিয়েও ঘুরতে হয় মাসের পর মাস। সেবা প্রার্থীদের অভিযোগ, সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে প্রকাশ্যেই কর্মকর্তা কর্মচারীরা নিচ্ছে ঘুষ। তবে কারো বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা রেজিস্ট্রার। সহকর্মী রিয়াজ আহমেদ মুসার প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা ইসলাম। সেবা প্রত্যাশীর কাছ থেকে ঘুষ নেয়ার এ দৃশ্য বরগুনার সাব রেজিস্ট্রি অফিসের। গুনে গুনে ঘুষ নিচ্ছেন এ অফিসের নকল নবিশ মোহাম্মদ মনির। শুধু মনির নয়, অফিসে প্রতিটি রুমে প্রকাশ্যে হচ্ছে অবৈধ টাকার লেনদেন। ভুক্তভোগীদের অভিযোগ, জমির নকল দলিল করা বা দলিলের সইমোহর তুলতে গুনতে হয় বাড়তি টাকা। চাহিদা অনুযায়ী টাকা দিলে কাজ হয় রকেট গতিতে, আর টাকা কম দিলে শুরু হয় হয়রানি। সপ্তাহের পর সপ্তাহ আর মাসের পর মাস ঘুরতে হয় সেবা পেতে। অফিসের কর্মীরাই যখন জড়িয়ে পড়েছেন এমন অনিয়মে, সেই সুযোগে ফায়দা লুটছে দালাল চক্র। আজ যদি নেন লাগবে 2200, আর যদি এক সপ্তাহ পরে নেন তাহলে লাগবে 1700। এখানে নকল নিতে আইলে এক একজনে এক এক কথা কয়, যে একটা তফসিল নেওয়ানে লাগবে 200, একটা টোকা নেওয়ানে লাগে 100। এরপর আবার দীর্ঘদিন ঘোরাও লাগে। আজকে কই 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে, এতে দেখা যায় যে অনেক দিন পার হয়ে গেছে। এই দালালের মাধ্যমে আমি এই জায়গায় এসে কথা বললাম, আগামীকালকে আপনি দলিল পেয়ে যাবেন। আজকে 3 মাস যাবত এখন পর্যন্ত দলিল দিতে আছেন। 1 বছর হয়ে গেছে টাকা দিচ্ছি, এখন পর্যন্ত হয়ে সইমোহর কোনো দিতে আসে না। তবে ভুক্তভোগীদের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে সাব রেজিস্ট্রার বলছেন নিয়ম মেনেই চলছে কার্যক্রম। তবে কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার দায়সারা জবাব তার। কাগজ থাকবে দলিল হবে, কাগজ দলিল হবে না, সেটা দালাল দিক বা পক্ষ দিক যেই দিক। দালালরা দলিল দাখিল এখানে করে না, দলিল দাখিল করার নিয়ম পক্ষরা দাখিল করবেন, আর দলিল লেখকরা এটা সহযোগিতা করবেন। তবে দলিল লেখিতের সাথে আবার তারা কিছু সহকারী রাখে। এই এর বাইরে আর দালাল বলতে আমার কাউকে দেখিনি। আপনারা বলতেছেন এরকম কোনো অভিযোগ আমাদের কাছে এই পর্যন্ত আসে নাই। তো আমাদের কাছে যদি কেউ লিখিত আকারে অভিযোগ দেয় তা আমরা তার বিরুদ্ধে অবশ্যই তদন্ত করে যদি দোষী প্রমাণিত হয় অবশ্যই ব্যবস্থা নেব। বরগুনা জেলা সাব রেজিস্ট্রার অফিসে প্রতিদিন 2 শতাধিক মানুষ সেবা নিতে আসেন। তাদের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। ঝিনাইদহে নদীর জায়গা দখল করে গড়ে উঠছে ঘরবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। দেদারসে চলছে দূষণ আর খননের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে জেলার বুক চিরে বয়ে যাওয়া 14টি নদীর সবকটি। জেগে ওঠা চর চলছে চাষাবাদ।
তবুও নদী বাঁচাতে দেখা মিলছে না সংশ্লিষ্ট বিভাগের দৃশ্যমান কোনো পদক্ষেপ। মেহেদী হাসান সবুজের তথ্য ছবিতে শুভশ্রী রাইডার্স রিপোর্ট। ঝিনাইদহ জেলা শহরের বুক চিরে বয়ে গেছে নবগঙ্গা নদী। খরস্রোতা এই নদীতে একসময় চলত বড় নৌকা, লঞ্চ ও স্টিমার। বিভিন্ন পণ্য এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে ব্যবহার হতো এই নদী। সময়ের সাথে পাল্লা দিয়ে সেই নদীটি এখন মৃতপ্রায়। একই চিত্র বেগবতী, কপোতাক্ষ, কুমারসহ জেলার ছোট বড় 12টি নদ নদীর। নদী শুকিয়ে মরাখালে পরিণত হয়, কোথাও ফলানো হচ্ছে ফসল, কোথাও পুকুর কেটে করা হচ্ছে মাছ চাষ। সেই সাথে শহরের বর্জ্য ময়লা আবর্জনা ফেলার স্থান হিসেবেও ব্যবহার হচ্ছে এই নদী। দূষণে হারিয়ে গেছে দেশীয় প্রজাতির মাছ। নদী ভরাট হয়ে গেছে, নদীতে কোনো জল আসে না, নদীতে পানি নাই। আমরা ঠেকই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি যে নদীটা তাড়াতাড়ি যেন খনন করা হয়। এসবের পাশাপাশি থেমে নেই প্রভাবশালীদের দখলের প্রতিযোগিতা। তৈরি করা হয়েছে রেস্টুরেন্ট, বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অব্যবস্থাপনায় নদীর এই দুর্দশা। এখন তো আস্তে আস্তে বাড়িঘর হয়ে একদম নদী বন্ধ হয়ে গেছে, আর নদীর জায়গা তো সব আস্তে আস্তে এপার ওপার দিয়ে দখল করে নিচ্ছে। আমরা আগে গোসল করেছি, কাঁচা ধোয়া করেছি, এখন তো এটা আমরা পাচ্ছি না। নদীতে অনেক ময়লা মাটি নোংরা, পরিবেশ খুবই নষ্ট। 64টি জেলায় খাল খনন প্রকল্পের আওতায় ডিপিপি প্রণয়ন করা হয়েছে। ডিপিপিগুলো পাশ হলেই নদীগুলো পুনর্খনন করা হবে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ডিপিপিটা পাশ হইলে এই নদীগুলি পুনর্খনন করা সম্ভব হইবে। একটা কারিগরি কমিটি ঝিনাইদহ আপনার নবগঙ্গা নদী পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে ডিজাইন ডাটা প্রেরণের জন্য দিক নির্দেশ প্রদান করেছেন। আমরা সেই অনুপাতে ডিজাইন ডাটা প্রণয়নের কাজ অব্যাহত আছে। 1641.75 হেক্টর জমির উপর বয়ে চলেছে এইসব নদ নদী। দ্রুতই এসব রক্ষায় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিক প্রত্যাশা সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকাল আরো থাকছে। মাদ্রিদের ছাদখোলা বাসের ট্রফি নিয়ে পেদ্রি মোরাতাদের প্যারেড। ইউরোজয় স্পেন দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা। প্রতিবেশী সাজানো মামলায় চরম বিপাকে পড়েছেন কুষ্টিয়ার এক স্কুল শিক্ষক। ঘটনার সাথে জড়িত না থেকেও হয়েছেন নারীর ওপর হামলা ও গর্ভজাত শিশু হত্যা মামলার আসামি। যে মামলায় 33 দিন জেলও খেটেছেন তিনি। হয়েছেন চাকরি থেকে বহিষ্কারও। স্থানীয়রা বলছেন ওই স্কুল শিক্ষকের নামে যে অভিযোগে মামলা হয়েছে তেমন কোনো ঘটনাই ঘটেনি এলাকায়। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। কুষ্টিয়া সদর উপজেলার মিনাপাড়া এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক তহিদুল ইসলাম হঠাৎই গত 4 মে সন্ধ্যায় নিজ এলাকার বাজার থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। তখনই তিনি জানতে পারেন প্রতিবেশী রাসেল বিশ্বাস তার স্ত্রীর ওপর হামলা ও গর্ভজাত শিশু হত্যার অভিযোগে মামলা করেছেন থানায়। যদিও এমন ঘটনার কিছুই জানেন না তিনি। তহিদুল ইসলাম ও তার পরিবারের দাবি, মামলার এজাহারে উল্লেখিত ঘটনার দিন তিনি ছিলেন না ঘটনাস্থলে, ছিলেন 6ষ্ঠ উপজেলা নির্বাচনের পোলিং এজেন্টের প্রশিক্ষণে। তবুও তার বিরুদ্ধে হয়েছে মামলা, খেটেছেন 33 দিন জেলও। আমার নামে যে মামলা হয়েছে মডেল থানাতে, আমি এটার ব্যাপারে কোনো কিছুই জানি, পুলিশ আমাকে কিছু জানায়নি। হঠাৎ করে আমি একজন সরকারি চাকরিজীবী, আমাকে হঠাৎ করে রাত্রিরে ধরে নিয়ে যায়, চালান করে দিল, দিয়ে দেখেন আমার প্রায় 33 দিন আমি জেল খাটলাম। ও আগের থেকে আমাদের ফ্যামিলির উপর এরকম প্রেশার, এখানে নেশা দ্রব্য পান করে এখানে আমাদেরকে হুমকি হামকি দিচ্ছে। আমরা আমার 2 ছোট ছোট ছেলে মেয়ে, আমি এখানে নিরাপদ বোধ করছি না। স্থানীয়রা বলছেন স্কুল শিক্ষক তহিদুল ইসলামের নামে যে অভিযোগে মামলা হয়েছে তেমন কোনো ঘটনাই ঘটেনি এলাকায়। এমনকি মামলার সাক্ষীরাও হামলার বিষয়ে জানেন না কিছুই। এই ঘটনা কোনো রকম কোনো ঘটনা নাই, হ্যাঁ, একদম এটা বাস্তব মিথ্যা। যে না ঘটেনি, কোনো দিনও ঘটেনি। এই আমার এই এলাকায় মানে ওই ঘটনা ঘটেনি। না না, চিৎকার দিয়ে ঠেকানো আমি ওখানে ছিলাম না। মানে আমি যেটা জানি, মানে আমি যেটা করেছি সেইটাই শুধু বলেছি। আর এ ঘটনায় মামলার বাদী রাসেল বিশ্বাসকে পাওয়া না গেলেও হামলার শিকার হওয়া রাসেলের স্ত্রী রৌশনারার মা ও বোন বলছেন এমন ঘটনার কিছুই জানেন না তারাও। মিথ্যে মামলায়
কিসের মধ্যে কি হয় মামলা করে বেড়াচ্ছে সব। না না, আমার বোন তো মারা দূরের কথা, আমার বোনকে কি বলবো, আমার বাড়িতেই তো যায় না, আমার ভাইয়াও আমার বাড়িতে ওই দিন যায়নি কো, আবার হচ্ছে আমার বোনও এই বাড়ি আসেনি কো, সম্পূর্ণ মিথ্যা সাজানো নাটক। তবে পুলিশ বলছে মামলাটি যদি মিথ্যা বা সাজানো হয় তাহলে তদন্তে নির্দোষ প্রমাণিত হবে ভুক্তভোগী। বাদীর বিরুদ্ধে করতে পারবেন মামলাও। এই ঘটনার যত দ্রুত সম্ভব আমরা তদন্ত করে এটা পুলিশের রিপোর্ট যেটা সেটা আমরা প্রদান করব এবং ভুক্তভোগী যদি নির্দোষ হয় তাহলে তদন্তের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাজানো মামলা থেকে মুক্তিসহ মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী স্কুল শিক্ষকের পরিবারের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। এই নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সাইদ ইব্রাহিম এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আমরা শুরুতেই চলে যাচ্ছি পটুয়াখালীতে। সাইদ, নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন? কেন নিত্যপণ্যের দর দিন দিন বাড়ছে, আর এই নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বা বলছেন? ধন্যবাদ জেসিকা। যেমনটা আপনি বলেছিলেন, আসলে প্রতিদিনই বাজারের যে সবজি বলেন, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস বলেন, দাম কিন্তু প্রতিদিনই আপ ডাউন করতেছে, ওঠানামা করতেছে। এতে কিন্তু হিমশিম খাচ্ছে এখানের যারা বাজার করতে আসে তারা কিন্তু এসে যে জিনিসটার দাম গতকালকে দেখতেছে 110 টাকা, আজকে এসে দেখেছে তার দাম 120 টাকা। এখানে আলু, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে যেগুলো মানুষের দরকার সেগুলো কিন্তু দাম কিন্তু ওঠানামা করায় কিন্তু তারা একটা হিমশিম খাচ্ছে। আমি এখন একটু কথা বলবো যে বিক্রেতা, তার কাছ থেকে শুনবো আসলে যে এই জিনিসগুলোর দাম এত ওঠানামা করে কেন, আর এগুলোর দাম এখন কত করে, আগে থেকে বাড়ছে না কমছে? এখন বাজারের দরে আলুর দাম অনেক, গেল বছর আলু ছিল এই সিজনে 30 থেকে 35 টাকা 40 টাকা, আলু এই বছর 60 টাকা হয়েছে। আর গেল বছর পেয়েছিল 50 থেকে 60 থেকে 70, এবছর পেয়েছে 110 থেকে 120, এখন 100 থেকে 110। আর এলসি যদি আমদানি হইতো তার পেঁয়াজ দাম কিছুটা কম, তার এলসি আলু যদি আমদানি করতো তা আলুর দামটা মানে দাম কম হইতো। কিন্তু মরিচের দাম অবশ্যই ঠিকই আছে, আদার দাম বাড়তি হয়েছে, আবার রসুনের দাম ঠিকই দাম বাড়ছে এবছরে। আর আপনার যে মানে হলুদের দামটা অনেক বেশি এবছর। আচ্ছা, ধন্যবাদ। আমি একজন একটু ক্রেতার সাথে কথা বলবো, তার কাছ থেকে শুনবো দেশে কিরকম ক্রয় করছে, ক্রয় করতে গিয়ে আসলে কিরকম সমস্যা হচ্ছে আপনার? আসলে অসহনীয় দুর্মূল্যের বাজার, তো এই বাজারের পরিস্থিতি আমাদের নিম্ন আয় এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের যারা মানুষ ছিল বা আছি যারা, তাদের আসলে বাজার পরিস্থিতি এতই খারাপ যে আগে যারা আমরা কম টাকা নিয়ে এসেও আমরা মাসিক বাজার করে সব ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে পারতাম, কিন্তু এখন আর সেই বাজার পরিস্থিতিটা নেই। ব্যাগও ভরতেছে না, আর বাসায় গিয়েও বলতে পারতেছি না, আমরা চলতেও পারতেছি না, বলতেও পারতেছি না। তো খুবই খারাপ পরিস্থিতি, যে পরিস্থিতিটা আসলে খুবই কঠিনের দিকে যাচ্ছে। আমরা চাচ্ছি আসলে এর বাজার মনিটরিং প্লাস এর নিম্ন আয়ের মানুষগুলো কিভাবে চলবে তাদের উপরে মনিটরিং বা এগুলো করলে আসলে ভালো হয়, যাতে আমাদের এই বাজার পরিস্থিতিটা ভালো হয় বা আমরা ভালোভাবে চলতে পারি, তার দিকে আসলে ঊর্ধ্বতন যারা আছে তাদের দৃষ্টি দেওয়াটা কাম্য মনে করছি। ধন্যবাদ। আসলে আপনি দেখলেন যে আসলে বাজারে যে দাম, প্রতিটা জিনিসের দাম কিন্তু বেশি এবং কাঁচা তরিতরকারি সেগুলোর দাম বেশি। আমি একজন শুনবো যে ক্রেতা যে সবজি বিক্রি করে, আসলে দাম কোনটা কিরকমের? দাম আপনার করল্লা হইল 90 টাকা, চিচিঙ্গা 60 টাকা, ঝিঙ্গা 80 টাকা, কাঁকরোল 90 টাকা, লাউ আপনার 80, 90, নিচে 60, ছোট যেটা। আচ্ছা, এত বাড়তি হওয়ার কারণ কি? বাড়তি হওয়ার কারণ হলো গোড়ায় আপনার পানি হচ্ছে, ঠিক আছে, এখানে সবজি একটু কম, চাহিদা কম সবজি, এই কারণে দাম বেশি। ধন্যবাদ। যে শুনলেন যে আসলে যে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বাড়তি আলাপ করে। আর আমি এখন দাঁড়িয়েছি পটুয়াখালী নিউ মার্কেট এরিয়ায়, যেখানে আসলে পটুয়াখালী সবকিছু এখানে পাওয়া যায়, কাঁচা বাজার থেকে শুরু করে হাঁস মুরগি থেকে এবং নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস সব কিন্তু এই পটুয়াখালী থেকে পাওয়া যায়। এই ছিল পটুয়াখালী থেকে বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাবো মানিকগঞ্জে, সেখানে আছে আমাদের সহকর্মী আলিম, তার কাছ থেকে শুনবো সেখানে বাজার দর কিরকমের। ধন্যবাদ সাইদ। আমরা শুনছিলাম যে পটুয়াখালীর নিত্যপণ্যের বাজারের সংকট। আমরা মানিকগঞ্জের যদি নিত্যপণ্যের বাজার সম্পর্কে বলতে চাই তাহলে বলতে যে মানিকগঞ্জের বাজারে যে অস্থিরতা, সেই অস্থিরতা কিন্তু দিন দিন বাড়ছে। এতে করে কিন্তু হতাশা নিম্ন আয় এবং মধ্য আয় এবং খেটে খাওয়া মানুষের মধ্যে, এবং তারা যেটি বলছেন যে তাদের কিন্তু অনেকটা হতাশার ছাপ আসে এই বাজারে আসলেই, এবং নিম্ন আয় মধ্য আয়ের
এবং খেটে খাওয়া মানুষেরা যেটি বলছেন যে নিত্য পণ্যের বাজারের মধ্যে যে আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ সহ যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর দাম কিন্তু আকাশ ছোঁয়া। তো আজ বাজারে যেটি যাচ্ছে পেঁয়াজ 110 টাকা, রসুন 260 টাকা, আদা 280 টাকা, কাঁচামরিচ 200 টাকা। এই কাঁচামরিচ গত 2 দিন আগে কিন্তু 400 টাকা কেজি তো বিক্রি হয়েছে। আজ আলু 60 টাকা কেজি। যে নিম্ন আয়ের মানুষ যেটা বলেছেন যে গত বছরও এই আলু কিন্তু বিক্রি হয়েছে মাত্র 20 থেকে 30 টাকা কেজি, কিন্তু সেই আলু 60 টাকা কেজি এবং কাঁচামরিচের দাম আকাশ ছোঁয়া। আসলে সব মিলিয়ে নিম্ন এবং মধ্য আয়ের মানুষের যেটা বলছেন যে তাদের সংসার চালনটা কিন্তু অনেকটা দায় হয়ে পড়েছে। এবং এছাড়া কিন্তু সবজির বাজারেও যে কিন্তু অস্থিরতা দিন দিন বাড়ছে এবং কোনো সবজি কিন্তু 50 টাকার নিচে কোনো সবজি নেই। প্রায় প্রতিটি সবজিতে কেজিতে 10 টাকা থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। বেগুন, পটল, লাউ, শসা, করলা থেকে শুরু করে প্রায় সকল সবজির দামই কিন্তু বেড়েছে। এবং সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে এই যে বাজারের যে ঊর্ধ্বগতি এতে করে সংসার চালানো অনেকটা দায় হয়ে পড়েছে বলে বক্তারা জানিয়েছে। এবং বক্তারা যেটি বলছেন যে এই বাজার নিয়ন্ত্রণে না আসলে সংসার চালানো অনেকটা দায় হয়ে পড়বে এবং তাদের যে আয় সে আয় দিয়ে তাদের সংসার চালানোটা অনেকটা কষ্টকর। এছাড়া মাছ মাংসের দাম ঊর্ধ্বগতি। সব মিলিয়ে বলা যায় যে তারা যেটি বলছেন যে বাজার মনিটরিং এর মাধ্যমে যেন বাজার নিয়ন্ত্রণ করা হয়। বাজার নিয়ন্ত্রণ না হলে তাদের অনেকটা হাঁসফাঁস ফেলতে হচ্ছে বাজারে, তার দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বাজারের সর্বশেষ খবর। জেসিকা। আলিম, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সাইদ আপনাকেও। দর্শক, নিত্যপণ্যের দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন সংবাদ সকাল। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এই সময় ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভান্সের নাম ঘোষণা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। সাম্প্রতিক টেলিভিশন বিতর্কে বাইডেনের দুর্বল পারফরমেন্সে ডেমোক্রেটদের অসন্তোষ, রিপাবলিকানদের সম্ভাব্য প্রশাসনিক পরিকল্পনা নিয়ে আলোচনা, এমনকি ফৌজদারি মামলায় ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনাকে ছাপিয়ে মার্কিন রাজনীতিতে জায়গা করে নিয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর রাজনৈতিক সহিংসতার ঘটনা। গেল শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হামলাকারীর গুলিতে রক্তাক্ত হন ডোনাল্ড ট্রাম্প। আহত অবস্থাতেই দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে রোববার মিলওয়াকিতে পৌঁছান তিনি। জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। এ সময় রানিং মেট হিসেবে ওয়াহিও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ভ্যান্স একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন, কিন্তু 2021 সালে ক্যাপিটল হিলের ঘটনার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি। বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনী সভায় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনায় আগের তুলনায় বেশি উজ্জীবিত তার দল ও সমর্থকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।